আসসালামু আলাইকুম। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা, পর্ব ৫। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানে নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো, চারিদিকে চায়। সকল জিনিস থেকে কিসের ছোঁয়া লাগে, ওর মনটাকে দেখ উদাস করে। শেলফে, পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে ওঠে। সব লাবণ্যর পড়া বই, তার আঙ্গুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টির পথ চলা, তার অন্যমনস্ক দিনে কোলের উপর পড়ে থাকা বই। চমকে উঠল যখন টেবিলে দেখতে পেল ইংরেজি কবি ডন এর কাব্যসমগ্র। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতর প্রধান আলোচ্য। এখানে এই কাব্যের উপর দুইবার দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এতদিন নিরুৎসুক দিনরাত্রির দাগ লেগে অমিতর জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরে পড়ানো একটি ঢিলে মলাটের ট্যাগশট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সে এইমাত্র এসে পৌঁছালো একটি নতুন গ্রহে। এখানে বস্তুর ভর কম, পা মাটিতে ছাড়িয়ে যেন উপর দিয়ে চলে, প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয় দিকে এগুতে থাকে। গায়ে হাওয়া লাগে, আর সমস্ত শরীরটা যেন বাসি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে, আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয় সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফুটবার উত্তেজনার মতো। মনের উপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল, সামান্য জিনিসের থেকে ফুটে উঠছে অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতের বিস্ময় লাগলো। সে মনে মনে বলল, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। 40-এর কাছাকাছি তার বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি, কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে। গৌরবর্ণ মুখ টসটস করছে, বৈধব্য রীতিতে চুল ছাঁটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ, মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃত। পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রাসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সব থেকে বড় উকিল। একবার এক সর্বনেশে মকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। অমিত বললে, আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। যোগমায়া জিজ্ঞেস করলেন, তোমার মা আছেন? অমিত বলেন, ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকত না। বলতেন এটা বাদরামি। গাড়িটা যদি মাসি হয়, তিনি আমার অপটুকতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। যোগমায়া হেসে বললেন, তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। অমিত লাফিয়ে উঠে যোগমায়ার পায়ে ধুলো নিয়ে বলল, এর জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তাপস্যই করিনি। গাড়ি ভাঙাতেই সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পিছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। যোগমায়া হেসে বললেন, কর্মফল কার বাবা? তোমার না আমার? না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? ঘন চুলের ভিতর দিয়ে
পেছন দিকে আঙুল চালিয়ে অমিত বলল, শক্ত প্রশ্ন। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগালে এক পাক্কা। তারপরে যোগমায়া লাবণ্যের দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতর সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনে বিয়ে হওয়া চাই। সেটির প্রতি লক্ষ্য করেই বললেন, বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতর। সে একেবারে শুরু করে দিলেন। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। লাবণ্য বলে, আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। লাবণ্য হেসে বলল, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলেছেন ওটা একালের নয়। দেশে কালের পাত্রের ভেদ আছে, অথচ নামের ভেদ নেই। ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি নামজাদা হব স্থির করেছি। তার গোড়াতেই জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেব কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে এটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছাতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? ব্যাগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিতবাবুর বাবুটা বাদ দিন। লাবণ্য বললে, সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই। ট্যাগ ঘড়ি আছে, ট্যাগ অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বলল, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আর একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কীরকম একটা চেহারা ধরে উঠেছিল। বসে বসে সেটিও মনে করতে লাগল। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে। তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল, অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছে। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনা শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিত নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমতা নেই। বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু পায়নি। লাবণ্যের মুখে ও এমন একটা শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ে তৃপ্তি থেকে না, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব 5। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব 6। অমিত মিশুক মানুষ। প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যাস। গাছপালা, পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে কোনো রকম উল্টো ব্যবহার করতে গেলেই গা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে। অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথা, তারা অরসিক। সেই জন্য শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হলো? শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগে। এটা তার স্বধর্মবিরুদ্ধ। জানালা দিয়ে দেখলে দেবদারু গাছের ডালগুলো কাঁপছে, আর তার পিছনে পাতলা মেঘের উপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা যে সব রঙের আভা ফুটে উঠেছে তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই।
তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শেওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে 2 আঙ্গুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে টান দিতে গেল ভুলে। যোগমায়া বাড়ির পথে এই বন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ার বাড়ির সৌরভটা অমিত সেরকম ভোগ করে। সময়টা ঘড়ির বজ্র দাগটাতে এসে পৌঁছালেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে। প্রথমে সেখানে ওর যাবার সময় নির্দিষ্ট ছিল সন্ধ্যাবেলা। অমিত সাহিত্যরসিক। এই খেটিটার সুযোগে আলাপ আলোচনার জন্য ও পেয়েছিল বাধা নিমন্ত্রণ। প্রথম 2-4 দিন যোগমায়ার এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু যোগমায়ার কাছে ধরা পড়ল যে তাতে করেই এই পক্ষে উৎসাহটাকে কিছু যেন কুণ্ঠিত করে। বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহুবচন প্রয়োগ। তারপর থেকে যোগমায়া অনুপস্থিত থাকবার উপলক্ষ ঘন ঘন ঘটত। একটু বিশ্লেষণ করতেই বোঝা গেল সেগুলি অনিবার্য নয়, দুর্বকৃত নয়, তার ইচ্ছাকৃত। প্রমাণ হলো কর্তামা এই 2টি আলোচনাপরায়ণে যে অনুরাগ লক্ষ্য করেছেন সেটা সাহিত্যানুরাগের চেয়ে বেশি একটু গাঢ়তর। অমিত বুঝে নিল যে মাসির বয়স হয়েছে বটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মনটি আছে কোমল। এতে করে আলোচনা উৎসাহ তার আরো প্রবল হল। নির্দিষ্ট কালটাকে প্রশস্ততর করবার অভিপ্রায়ে জ্যোতিশঙ্করের সঙ্গে আপোষের ব্যবস্থা করল। তাকে সকালে 1 ঘণ্টা এবং বিকেলে 2 ঘণ্টা ইংরেজি সাহিত্য পড়ায় সাহায্য করবে। শুরু করলে সাহায্য এত বাহুল্য পরিমাণে যে প্রায় সকাল গড়াতে দুপুরে। সাহায্য গড়াতে বাজে কথায়। অবশেষে যোগমায়া এবং ভদ্রতার অনুরাগে মধ্যাহ্ন ভোজনটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত। এমনি করে দেখা গেল অবশ্য কর্তব্যতার পরিধি পহরে পহরে বেড়েই চলে। জ্যোতিশঙ্করের অধ্যাপনা ও যোগ দেবার কথা সকাল 8টায়। ওর প্রকৃতিস্থ অবস্থায় ছিল অসময়। ও বলতো যে জীবনে গর্ভবাসের মেয়াদ 10 মাস, তার ঘুমের মেয়াদ পশু পক্ষীদের মাপে সঙ্গত হয় না। এতদিন অমিত রাত্রিবেলাটা তার সকালবেলাকার অনেকগুলো ঘণ্টাকে পিল পেগারি করে নিয়েছিল। ও বলতো এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল। কিন্তু আজকাল ওর ঘুমটা আর অবিমিশ্র নয়। সকাল সকাল জাগবার একটা আগ্রহ তার অন্তর্নিহিত। প্রয়োজনে আগেই ঘুম ভাঙে, তারপরে পাশ ফিরে শুতে সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। মাঝে মাঝে ঘড়ি ঘণ্টা কাটা এগিয়ে দিয়েছে, কিন্তু সময় চুরির অপবাদ ধরা পড়বার ভয়ে সেটা বারবার করা সম্ভব হতো না। আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখল বেলা এখনো 7টার পারেই। মনে হলো ঘড়ি নিশ্চয়ই বন্ধ। কানের কাছে নিয়ে শুনলে টিকটিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দুলাতে দুলাতে উপরে রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3কোনা লাল, তাতে কালো ঝালর। অমিত বুঝতে বাকি নেই লাবণ্য অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবেলায় কবুল করতে লাবণ্য নারাজ। বাকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিত তার থাকতে পারলে না। দৌড়াতে দৌড়াতে তার পাশে উপস্থিত। বলল, জানতেন এড়াতে পারবেন না, তবুও দূর করিয়ে নিলেন। জানেন না কি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধে? অমিত বলল, যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকে কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী 10 পূজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়ে যে মুশকিল, না ডাকলেই চুকে যায়।
বিনা সম্বোধনই চালাই যখন কাছে থাকে। তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি না, এর চেয়ে দুঃখ আর নেই। কেন, বিলিতি কায়দায় তো আপনার অভ্যাস আছে। মিস ড্যাড, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলো মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্য উভয়ের মিল একটি রূপ সৃষ্টি করল। তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তের ডাকনাম। মনে হচ্ছে না কি এই একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে আসছে, নিচে থেকে উপরে উঠে চলেছে। মানুষের জীবনেও কি ওই রকম নাম সৃষ্টি করবার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছালো। সামনে ওই পাহাড়টা তাই শুনে মাথার মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ড্যাড? লাবণ্য কথাটাকে এড়িয়ে বলল, নামকরণের সময় লাগে, আপাতত বেরিয়ে আসে কে। অমিত তার সঙ্গ নিয়ে বলল, চলতে শিখতেই মানুষের দেরি হয়, আমার হলো উল্টো। এতদিন পরে এখানে এসে বসতে শিখেছি। ইংরেজিতে বলে গলানো পাথরে কপালে শেওলা জুটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি। তাই তো ভোরের আলো দেখল। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞেস করলো, ওই সবুজ দানাওয়ালা পাখিটার নাম জানেন? অমিত বলল, জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানত, বিশেষভাবে জানবার সময় পাই নাই। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। লাবণ্য হেসে উঠে বলল, আশ্চর্য। অমিত বলল, হাসছেন? আমার গভীর কথাতেও গম্ভীর্য রাখতে পারিনি। এইটা মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ, ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশী। সর্বনাশাত্মেও একটুখানি মুচকি না হেসে মরতেও জানে না। লাবণ্য বলল, আমাকে দোষ দেবেন না, বোধহয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠত। অমিত বলল, দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবত। আজ পাখিকে নতুন করে জেনেছি এই কথাই লোক হাসছে, কিন্তু এর ভিতরের কথা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি নিজেকেও। এর উপরে তো হাসি চলে না। ওই দেখুন না, কথাটা একই, অথচ এইবার আপনি একেবারেই চুপ। লাবণ্য হেসে বলল, আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আরও নতুনের যোগ আপনার মধ্যে আসে কোথা থেকে? এই জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো, যা চায়ের টেবিলে বলা চলে না। আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো। ভোরবেলাকার আলোর মতো সে পুরনো, নতুন ফোটা ভুঁই চাপা ফুলেরই মতো চিরকালের জিনিস নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলেন। অমিত বলল, আপনার এইবার এই হাসিটা পাহারাওয়ালা চোর ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখে এই কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগি চোর ঠগাবেন না। এক সময় এমন অবস্থা আসে, মনের ভেতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে, বলতে থাকে, আমি লিখেছি কি আর কেউ লিখেছে এই বেদগানটা মায়া? এই দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম, আর কোনো কবি লেখবার সাধ্যই ছিল না। লাবণ্য থাকতে পারল না, প্রশ্ন করল, বের করতে পেরেছেন? হ্যাঁ, পেয়েছি। লাবণ্যের কৌতূহল আর বাধা মানল না, জিজ্ঞেস করে ফেলল, লাইনটা কি বলুন না? ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। লাবণ্যের বুকের ভিতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞেস করলো, আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? লাবণ্য একটু মাথা বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিল, হ্যাঁ।
অমিত বলল, সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করল, নইলে এই লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি। বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিলে দেখেছি, সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিলে দেখুন, সে যে বইগুলোকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেরেছি। মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলির ভিড়, বড় লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো। ডনের কাব্যমহল নির্জন, ওখানে দুটি মানুষ পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। তাই অমন স্পষ্ট করে শুনতে পেলুম। আর সকালবেলা মনের কথাটি, দোহাই তোরে, এটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব। বা নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে। পুরনো অমিত রায় তো তা কিছু জানা নেই। হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই কার সঙ্গে? সেটি ঠিক করতে পারছি না, কেবল মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপরে অনুতাপ করতে রয়েসয়ে করা যাবে। লাবণ্য হেসে বলল, প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দিবেন। সে কথা আমাকে বলা অনাবশ্যক। কমনওয়েলথ রাইটের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। যদি দেশি বুড়ো সুড়ো গোছের মানুষ, অহিংস্র মেজাজের ধার্মিক চেহারা, সিঙ্গে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলবো, যুদ্ধ দেহি। ওই যে লোক অজীর্ণ রোগ সরবার জন্য হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে বাড়বার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়। লাবণ্য হেসে বলল, লোকটা তবুও যদি অমান্য হয়ে চলে যায়, তখন আমি পিছু থেকে 2 হাত আকাশে তুলে বলবো, এবারকার মতো ক্ষমা করলো। তুমি আমার ভ্রাতা, আমরা এক ভারত মাতার সন্তান। বুঝতে পারছেন? মন যখন খুব বড় হয়ে ওঠে, তখন মানুষ যুদ্ধও করে, ক্ষমাও করে। লাবণ্য হেসে বলল, আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় হয়েছিল, কিন্তু ক্ষমার কথা যে রকম বুঝালেন তাতে আশ্বস্ত পেলাম যে ভাবনা নেই। অমিত বলল, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ, তারপরে? ওই নিচে গাছতলায়, যেখানে নানা রঙের ছেতলা পড়া পাথরটার নিচে দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বেয়ে যাচ্ছে, ওইখানে বসবেন, আসুন। লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বলল, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথের সঙ্গে আছে আর মশক মাত্র জল, যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলায় মারা না যায়, সেটা নিতান্তই করা চাই। সময় যাদের বিস্তর, তাদেরই প্রাঞ্চল হওয়ার শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাঞ্চুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিতব্যয়িতা। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে, ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো, ঘড়ি কাটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনে যা কিছু সকল সময়ের অতীত, তার দিকে চোখ তুলবার সময় পাইনি। তাই তো বলতে বাধ্য হলো, চলুন ওই জায়গাটাতে। ও যেটাতে আপত্তি নেই, সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে, অমিত সে আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা করে। সেজন্যই তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বলল, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অধপথে আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা। এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপরে 2 জন বসল।
ঠিক সেই জায়গায় খাটটা গভীর হয়ে খানিকটা জল জমে আছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানসীন মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতা আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগলো। সামান্য যাতা একটা কিছু বলে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে। কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারল একটা কিছু বলাই চাই। বলল, দেখুন আরজা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরও একটি ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা। এরকম জায়গার জন্য পাখির গানের মতো, কবি কাব্যের মতো সেই ভাষা অনায়াসেই কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল, যেমন করে কান্না বেরোয়। সেই জন্য মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয়। সেটা বড় লজ্জা। প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়াদৌড়ি করতে হতো, তাহলে কি হতো ভেবে দেখুন। সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বলল, চায়ের টেবিলে ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মিটতে চায় না, কিন্তু এই জায়গায় ভদ্রও নেই অভদ্রও নেই। তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না আওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেয়, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বলল, রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে। হ্যাঁ লাগে, আমারও লাগে। অতএব আমাকে মাপ করবেন। আমার একজন বিশেষ কবি আছে। আমার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে। এমনকি তাকে কেউ গাল দেবার উপযুক্ত সম্মানও দেয় না। ইচ্ছে করছে আমি তার থেকে আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা যাতে ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষার সৃষ্টি হয়, যা আমার ভালো লাগে, তাই আর একজনের ভালো লাগে না। এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখেছেন? না চেনার বন্ধন সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছে, চিনে নিয়ে তবে খালাস পাব। একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সংগোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকে ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তারা আত্মবিস্মৃতির কোণে মিলিয়ে আছে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না। কানে কানে মৃদু কণ্ঠে নয়, করে নেব জয়। সংশয় কুণ্ঠিত তোর বাণী, দীপ্ত বলে লব টানি। সংখ্যা হতে লজ্জা হতে, দ্বিধাদ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে একেবারে নাছোড় বান্দা। কত বড় জোর দেখেছেন রচনার পৌরুষ। জাগিয়ে উঠিবি অশ্রুধারে, মুহূর্ত চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর তোর মুক্তি দিয়ে, তবে মুক্তি হব মোর। ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবনতত্ত্ব। লাবণ্যের মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলল, হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক
বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলী, দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরল। লাবণ্য হাত ছাড়িয়ে নিল না। অমিতের মুখের দিকে চাইলে কিছু বলল না। তারপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব 6।